পাতা মিনুকে বলে একটা প্লেট নিয়ে 3টে গরম রুটি ও ভাজি নেয়। মিনু ততক্ষণে ডিম ভেজে দিয়েছে। পাতা প্লেটে ভাজা ডিম নিয়ে ড্রয়িং রুমে যায়, দেখে লোকটা ভাইয়ের থেকে বিদায় নিচ্ছে যাওয়ার জন্য। সে গিয়ে মিনমিনে গলায় বলে, খাবারটা খেয়ে যান। অরুণ ভ্রু উঁচিয়ে পাতার দিকে ও একবার প্লেটের দিকে তাকিয়ে পা বাড়ায়। আরিয়ানেরও কপালে ভাঁজ পড়ে, তবে পাতার দিকে তাকিয়ে ব্যঙ্গ করে হাসে। পাতার নাকের পাতা ফুলে ওঠে। প্লিজ খেয়ে যান, আমি খাবার এনেছি। অরুণ ঘুরে ডাইনিংয়ে বসে। পাতার মুখশ্রী উজ্জ্বল হয়। আরিয়ানকে ভেঙচি কেটে প্লেট নিয়ে অরুণের সামনে রাখে। গ্লাসে পানি ঢেলে দেয়। অরুণ হাত ধুয়ে নেয়, রুটি ছিঁড়ে মুখে পড়ে। এরই মধ্যে ভোর চলে আসে। ডাইনিং রুমে চাচুর পাশে বসে গল্প জুড়ে দিল। অরুণ যত দ্রুত সম্ভব রুটি 3টে সাবার করে পানি খেয়ে হাত ধোয়ার জন্য উদ্যত হলে পাতা বলল, আর দুটো আনি। অরুণ গম্ভীর মুখে পাতার দিকে চায়। একটা গ্লাস ভাঙার পর মেয়েটা এতটা যত্নশীল হয়ে উঠল। গ্লাস ভাঙার এত পাওয়ার। নো নিড। অরুণ হাত ধুয়ে মুখ মুছে। অরুণ পকেট থেকে রুমাল বের করবে, পাতা আশেপাশে নজর বুলিয়ে নেয়। হাত বাড়িয়ে আঁচল দিয়ে যত্ন সহকারে মুখ মুছে দিয়ে বলে, অফিসে ঝামেলা হচ্ছে সেটা আমায় বললে আমি কি ঝামেলা বাড়িয়ে দিব, নাকি আমাকে বলা যায় না? অভিমানের গলা। অরুণ প্রতি উত্তরে কিছু বলে না। ঠোঁটের কোণে হাসি ছড়িয়ে পড়তে চাইলেও বাধা দেয়। গম্ভীর মুখে উঠে দাঁড়ালো। চেয়ারে রাখা ব্যাগটা ফেলেই হাঁটা দেয়। আরিয়ানের কোলে বসা ছেলেটার গালে পুনরায় চুমু দিয়ে বেরিয়ে যায়। পাতা কি বুঝলো? পাতা তার যাওয়া দেখে তারপর চেয়ারে রাখা ব্যাগটা নিয়ে নিজেও পা বাড়ায়। মেন ফটক পেরিয়ে বাইরে আসতেই দেখে লোকটা দাঁড়িয়ে আছে গম্ভীর মুখে। তাহলে পাতার ধারণাই ঠিক, লোকটা ইচ্ছে করে ব্যাগ ফেলে গেছে। পাতা মুচকি হেসে অরুণের পাশে দাঁড়ায়। অরুণ খপ করে ব্যাগটা কাঁধে গলিয়ে নেয়। দুগালে হাত রেখে পরপর ঝুঁকে বধুয়া ললাটে চুম্বন করে সময় নিয়ে। আজকের ওইটুকু যত্ন অরুণের জন্য আকাশ সমান। অরুণের আবছা আবছা স্মৃতিতে ভাসে। আদর করে খাইয়ে দেওয়ার পর আঁচল দিয়ে মায়ের মুখ মুছিয়ে দিয়ে কপালে চুমু খাওয়ার দৃশ্যখানি। মা যাওয়ার পর প্রথমবার কেউ খাওয়ার পর মুখটা যত্ন সহকারে আঁচল দিয়ে মুছে দিল। অরুণ ললাট থেকে অধর সরিয়ে গালে ছোট্ট ছোট দুটো চুমু দিয়ে আলতো কামড় বসিয়ে ছেড়ে চলে যায় বিনা বাক্য ব্যয়ে। স্বর্গে ভাসতে থাকা পাতার হুঁশ ফিরে খানিকটা গলা উঁচিয়ে অরুণের উদ্দেশ্যে বলে, সাবধানে যাবেন, নিজের খেয়াল রাখবেন। আর অরুণ শুনতে পেলেও পেছন ফেরে না। অধর বাঁকিয়ে হনহন করে চলে যায় গেটের ভেতরে অবস্থানরত গাড়ির দিকে। পাতা যায় না, সেখানেই দাঁড়িয়ে থাকে যতক্ষণ পর্যন্ত গাড়িটা গেট পেরিয়ে বাইরে না যায়। তার জীবনের কঠিনতম গোলক ধাঁধা থেকে নিরবিচ্ছিন্ন হয়ে কেমন রামধনুর 7 রঙের মতো রঙিন হচ্ছে। স্বামী সংসার নিয়ে তার দেখা স্বপ্ন বাস্তবিক রূপ নিয়ে রঙিন ছবির ন্যায় পর্দায় ভাসছে কি? চিন্তিত মুখে সোফায় বসে আছে রাসেল। সামনে স্ত্রী সুফিয়া ছেলে মেয়ে সুজির হালুয়া খাওয়াচ্ছে। ছেলে মেয়ে দুটো যমজ। ছেলেটার নাম শাহির, মেয়েটার নাম সামান্তা। 6 বছর পেরিয়ে 7-এ পা দিয়েছে সবে। এত দুষ্ট দুটো, হাড় মাংস জ্বালিয়ে খায়। এই যেমন সকালে রুটি খাবে না, পরোটা বানিয়ে দিল সেটাও না, অমলেট দিল সেটাও খাবে না, ওর মা ব্রেড ভেজে দিল সেটাও খাবে না। তাহলে কি খাবে জিজ্ঞেস করলেও বলতে পারে না। নুডলস পাস্তা বানিয়ে দিল, তারা খাবে না। তখন ছেলেটা বলল সে হালুয়া খাবে, তাও সুজির হালুয়া। এদিকে বাড়িতে সুজি নেই। সুফিয়া ভালোভাবে বুঝিয়ে বলল দুপুরে বানিয়ে দেবে, সেটাও চলবে না। অগত্যা তাকে বাজারে দৌড়াতে হয়। এখন সে সিভিল পোশাকে বসে আছে অরুণ সরকারের অপেক্ষায়। 10টায় ক্যান্টনমেন্ট পৌঁছাতে হবে। তার বাড়ি থেকে প্রায় ঘন্টা খানেকের রাস্তা। এখন 9:20 বাজে, এখনো শালার আসার নাম নেই। সে চলে যেত, কিন্তু শালা অস্ত্র চেয়েছে। সে জানে অরুণ এটা নিয়ে উল্টোপাল্টা কিছু করবে না, পূর্ণ বিশ্বাস আছে তার। তবে দেয়ার ইচ্ছে এইটুকুও নেই। এটা কোনো খেলনা জিনিস মোটেই না। আর সরকার এটা তাকে দিয়েছে দায়িত্ব পালনের জন্য, সাধারণ মানুষকে হেফাজতে রাখার জন্য। সেখানে সে সাধারণ মানুষের হাতে কিভাবে এই অস্ত্র তুলে দেবে? এটা তো অন্যায়। তবে না দিয়েও নিস্তার নেই। অন্য কোনো বন্ধু হলে মুখের উপর কড়া কথা বলে মানা করে দিত, কিন্তু অরুণ এই শালারে না করলে কিছু বলবে না, কিন্তু গাল ফুলিয়ে নেবে। কথাই বলবে না, যোগাযোগ তো দূরের কথা। তার ভাবনার মাঝেই কলিং বেল বাজলো। রাসেল গিয়ে দরজা খুলে গোমরা মুখে। সামনে অরুণ দাঁড়িয়ে। অন্য সময় হলে গলা জড়িয়ে কুশল বিনিময় করত, এখন সেই পরিস্থিতি নেই। অরুণ বন্ধুকে দেখে হেসে পেটে পাঁচ করে বলে, ঝটপট দে, সময় নেই আমার। রাসেল মুখ কুঁচকে বলে, শালা তোর জন্য আমি কেস খেয়ে যাব। বন্ধুর জন্য বন্ধু জান দেয়, তুই না হয় কেস খাবি? এটা তো কোনো বড় ব্যাপার না, তাই না? রাসেল পিস্তলটা বের করে অরুণের দিকে বাড়িয়ে দিল।
অরুণ রুমালে মুড়ে হাতেই রাখলো। অপর হাতে থাকা চিপস ও আইসক্রিমের পলিটা রাসেলের দিকে বাড়িয়ে বলল, বাচ্চাদের জন্য শালা ভিতরেও যেতে বললি না, কতটা মেনালেস তুই রাসু। রাসেল পলিটা নিয়ে কটমট করে বলল, হ্যাঁ, আমি বললে তুই ভেতরে এসে ব্রেকফাস্ট করতি। আমার একবেলার রেশন ফুরিয়ে যেত। যা চেয়েছিলি পেয়েছিস, এখন যা ফুট। তবে মনে রাখিস, সন্ধ্যার আগে যেন এটা আমার হাতে থাকে। অরুণ রাসেলের গালে আলতো থাপ্পড় মেরে বলল, ওকে রাসু ডার্লিং। অরু, সত্যি করে বল, কি করবি এটা দিয়ে? উদ্বিগ্ন স্বরে জিজ্ঞাসা করে রাসেল অরুণ হাঁটা দেয়। একটা গন্ডারকে খুলি বরাবর গুলি করব। বলে থামে না। রাসেল তার যাওয়ার পথে চেয়ে থাকে কিছু পল। অরুণ পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা গাড়ির ভেতরে বসে। ড্রাইভার বিনা বাক্যবে গাড়ি স্টার্ট করে। অরুণ রোমালে মোড়ানো পিস্তলটা বের করে। ফ্রন্ট সিটে বসা ম্যানেজার সুজনের চোখ চড়ক গাছ। সে ভীতু স্বরে বলে, বস, এটা দিয়ে কি করবেন? অরুণ পাশ থেকে সুটকেস টেনে কোলের ওপর নেয়। সুটকেস খুলে ভিতরে পিস্তলটা রেখে বলল, মিস্টার আলমকে টপকে দেব। সুজনের চোখের আকার বড় হয়, সাথে মুখশ্রীর ভয়ের বেশ বেড়ে যায়। আমতা আমতা করে বলল, স্যার মজা করছেন? অরুণ প্রত্যুত্তর করে না, ড্রাইভারকে উদ্দেশ্য করে বলে। গাড়ি মিস্টার আলমের ফ্ল্যাটে গিয়ে থামবে। ড্রাইভার ঘাড় কাত করে দুরু দুরু মনে গাড়ি চালায়। স্যার কি সত্যিই খুন করবে? প্রায় মিনিট 20 পরে একটা ফ্ল্যাটের সামনে দাঁড় করায় গাড়িটি। সুটকেস হাতে অরুণ ও সুজন নেমে আসে। দারোয়ানকে পরিচয় জানালে সালাম জানিয়ে ফ্ল্যাট নাম্বার বলে ভেতরে যাওয়ার তাগিদ দেয়। অরুণ সানগ্লাস চোখে সুটকেস হাতে লিফটে প্রবেশ করে। কাঙ্ক্ষিত ফ্লোরে লিফটের দরজা খুলে যায়। অরুণ, সুজন মিস্টার আলমের দরজার সামনে দাঁড়িয়ে। সুজন কলিং বেল বাজায়। মিনিটের মাঝে মধ্যবয়সী মহিলা দরজা খুলে দেয়। সুজন মেয়েটির আপাতমস্তক দেখে কাজের মেয়েই মনে হচ্ছে, তবে কাপড় পরার ভঙ্গিমা জঘন্য, অশ্লীলতায় ভরপুর। এরকম কাজের মেয়ে বাড়িতে ঘুরঘুর করে মিস্টার আলমের স্ত্রী কিছু বলে না। মেয়েটি তাদের উদ্দেশ্যে হেসে বলল, স্যারের সাথে দেখা করতে এসেছেন বুঝি? অরুণ গম্ভীর মুখে দাঁড়িয়ে। কাজের মেয়েটির নজর অরুণের দিকে স্থির। ঠোঁট কামড়ে অরুণের আপাত মস্তক দেখে মুসকি মুসকি হাসে। অরুণের চোয়াল শক্ত হয়, হাত মুঠোয় ভরে। সুজন স্যারের শক্ত চোয়াল দেখে ঢোক গিলে, মিস্টার আলমের সাথে দেখা করতে এসেছি আমরা, ওনাকে ডেকে দেবেন প্লিজ। ও, তা বাইরে বসে আছেন কেন? ভেতরে আসুন, বসুন। আমি অতিথি আপ্যায়নে একটু কঞ্জুসি করি না, ভালোভাবে তৃপ্তি সহকারে আপ্যায়ন করি। আমার নাম তানিয়া, তানি বলেই ডাকতে পারেন। হেসে দরজা ছেড়ে দাঁড়িয়ে বলল। সুজন প্রবেশ করে ভিতরে, তার পিছনে অরুণ। মহিলাটি এখনো অরুণের দিকে তাকিয়ে, সাথে বিশ্রী নজর ও হাসি তো আছেই। অরুণ পারে না ফ্লাওয়ার ভাসটা মহিলার মাথায় ফাটিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিতে। ড্রয়িং রুমের সোফায় বসে সুজন মহিলাটির উদ্দেশ্যে বলে, মিস্টার আলমকে ডেকে দিবেন প্লিজ। আর ওনার স্ত্রী বাচ্চাদের দেখছি না। ওনারা তো কক্সবাজারে বেড়াতে গেছে 2 দিন হলো, বাড়িতে শুধু উনিই আছে। আর আমি তার সেবায়, মানে রান্না বান্না, ঘরদোর পরিষ্কার হাবিজাবি। বলে ভিতরে চলে যায়। অরুণ টি টেবিলের সামনে থাকা খালি জগটা লাথি দিয়ে ফেলে দেয়। সুজন চোখ বড় বড় করে যায়। এই রে, খ্যাপাসার খেপেছেন। সে ঢোক গিলে বলে, কুল বস, কুল। অরুণ তার দিকে যায়। সুজনের মুখখানি চুপসে যায়। বস এখন তাকে না আছাড় মেরে ফেলে দেয়। এরই মধ্যে মিস্টার আলম আসে হন্তদন্ত পায়ে। অরুণ নিজেকে শান্ত করে জবাব দিল, দেখা সাক্ষাৎ করতে এলাম, কাল ফোনে ভালোভাবে কথাই হলো না। মিস্টার আলম দাঁত বের করে হাসে। ফ্লোরে ভাঙা জগের টুকরোগুলো দেখে বলে, কিভাবে ভাঙলো? অরুণ সোফায় গা এলিয়ে জবাব দেয়, পা ফসকে ভেঙে গেল। মিস্টার আলম চিন্তায় পড়ে পা ফসকে কিভাবে ভাঙে, তবে মাথা ঘামায় না। তানিয়াকে ডেকে কাচের টুকরো পরিষ্কার করে চা দিতে বলে। এরপর অরুণের বিপরীতে সিঙ্গেল সোফায় বসে বলল, তা কি সিদ্ধান্ত নিলে অরুণ? কি সিদ্ধান্ত নেব? আপনি কি আর পথ বাকি রেখেছেন? আপনার কথাই সই, তাই তো জলদি এলাম আপনার ফরমাইশ নিয়ে। বলে সুটকেসটি টেবিলের উপর রাখে। মিস্টার আলমের চোখ চকচক করে ওঠে লোভে। হাত বাড়িয়ে সুটকেস নেবে। অরুণ সুটকেসের উপর পা তুলে দিয়ে আয়েশ করে বসে। এত জলদি কিসের শুভর অরুণ? শুভরে মেয়া ফলে বাকি কথা ফাইনাল করে নিই। অরুণের আচরণ ভালো না লাগলেও মিস্টার আলম মাথা নাড়ল। মাল করে পাচ্ছে, এটাই অনেক। সম্বন্ধে পানি খাবে নাকি সে? অরুণ সানগ্লাসটা খুলে হাসি মুখে বলে, আপনার 50 আপনি পাবেন, তবে কেস তুলে নেবেন। একটা ভালো স্টেটমেন্ট দেবেন, তারপরে গ্যারান্টি? অরুণ হাসে। অ্যাডভান্স
মিস্টার আলমের চিন্তিত মুখশ্রীতে হাসি ফুটে উঠল। এর মধ্যে তানিয়া এসে ফ্লোরে বসে ঝুঁকে কাচের টুকরোগুলো তুলছে ধীরে ধীরে, আর চোখে অরুণের দিকে লাজহীন অশ্লীল নজরে তাকিয়ে থাকে। অরুণ সেদিকে তাকানো তো দূর, তোয়াক্কাই করে না। সুজন একবার চেয়েছিল আর চোখে, বড় গলায় ব্লাউজ, বুকে আঁচল আছে তবে সেটা না থাকার মতোই, ঝুঁকে থাকার দরুন বুকের বেশিরভাগই দৃশ্যমান। সে তৎক্ষণাৎ নজর ফিরিয়ে তবা কাটে। ছিছি, কি বেহার নির্লজ্জ মহিলা। মিস্টার আলম ধীমে সুরে অরুণের দিকে তাকিয়ে বলে, আর ওই ব্যাপারটা তোমার কচি বউ। অরুণ উঠে দাঁড়ালো। মিস্টার আলমের সামনে গিয়ে সর্বশক্তিতে ঠাস ঠাস করে গালে দুটো থাপ্পড় লাগায়, বুকের উপর এক পা তুলে চুলের গোড়া টেনে ধরে শক্ত করে। মিস্টার আলম যেন ঘোরের মাঝে চলে যায়। কানটা এখনো ঝিঝি করছে, গলাটা জ্বলছে তীব্র ব্যথায়। এরকম থাপ্পড় মায়ের জন্মে খায়নি সে। জানোয়ারের বাচ্চা, তোকে পুরো পিস পিস করে কেটে শকুনকে খাবো। তোর কলিজায় কত সাহস, আজ দেখবো। সুজন মনে মনে কান বন্ধ করে। তার বস এত সুন্দর করে গালি দিতে পারে সে জানতই না। কাজের মহিলাটি ভয়ে দৌড় লাগায়। অরুণ মিস্টার আলমের বুকে লাথি মেরে সিঙ্গেল সোফা সহ ফেলে দেয়। সুজনকে ইশারা করে মহিলাটির ব্যবস্থা করতে। সুজন নাক সিটকায়। ওই খারাপ মহিলাকে সে ধরতে পারবে না, তবে বসের আদেশ অমান্য করার সুযোগ নেই। অগত্যা মহিলাটির পেছনে যায়। দেয়াল ঘেঁষে পড়ে থাকা ব্যাগটা তুলে নেয় হাতে। মিস্টার আলম পড়ে গিয়ে ব্যথা পায় বেশ। মোটাসোটা স্বাস্থ্য তার, উল্টে পড়ায় নাক ফেটে রক্ত বেরোচ্ছে, তবুও উঠে দাঁড়ালো। ভুল করলি অরুণ সরকার। এই আশরাফুল আলমকে চিনিস না? তোর থেকে আমার হাত অনেক বড়। অরুণ এগিয়ে আসে, বাড়ন্ত ভুঁড়িতে লাথি মেরে ফেলে দেয়, গলায় পাড়া দিয়ে বলে, তোর মতোদেরকে আবার না চেনে, বরং তুই চিনিস না এই অরুণ সরকারকে। চিনলে বোন জামাই শুক্লার কথায় এই অরুণ সরকারের সঙ্গে লাগতে আসতে না। এই তুই নিজে একটা জানোয়ার, আর একটা জানোয়ারের সাথে বোন বিয়ে দিয়েছিস, ভালো সম্পর্ক গড়ে তুলেছিস। মিস্টার আলম কাশতে থাকে। অরুণ পা সরায় না, আরেকটু শক্তি খাটিয়ে পিষ্ট করে রাগে ক্ষোভে বলে, তোর মতো চুনোপুরির সাহস দেখে তো আমি হতবাক। শালা, আমার সাথে বাটপারি করে ব্ল্যাকমেল করিস, টাকা চাস, আবার হুমকিও দিস, তাও আবার এরকম লেম ঘটনাকে কেন্দ্র করে। মাথায় ঘিলো টিলো নেই? আমার অর্ধাঙ্গিনীর নামে বাজে কথা বলিস। এই সবাইকে কি নিজের মতো ভাবিস যে বউকে অন্যের ঘরে পাঠাবে? শালা, তোকে তো আজ বলে পেটে আরেকটা লাথি লাগায়। মিস্টার আলম ছাড়া পেয়ে লম্বা শ্বাস টানলেও পেটে লাথি পড়ায় গুঙিয়ে চিৎকার করে উঠল। এর মধ্যে সুজন চলে আসে। অরুণকে উদ্দেশ্য করে মিনমিনে গলায় বলে, বস, কেউ জানতে পারলে কেস খেয়ে যাব। জলদি একটা ব্যবস্থা করতে হবে। ওই স্ল্যাটের কি করলে? সুজন দাঁত বের করে হাসে। মাথায় একটা বাড়ি দিয়ে পায়ে মেরেছি, এতেই বেহুশ। তবে চিন্তা করবেন না, মরবে না। অরুণ আলমের দিকে চায়। আলমের চিৎকার থেমে গেছে। ভয়ার্ত চোখে অরুণের দিকে চায়। অনেক কষ্টে উঠে অরুণের পা ধরে বসে পড়ে। আমি কেস তুলে নেব, আর কখনো তোর ধারের কাছেও ঘেসবো না। মারিস না আমায়। আমায় মারলে কিন্তু তুইও কেস খেয়ে যাবি। অরুণ লাথি মেরে সরিয়ে দিল আলমকে। সোফায় বসে সুটকেস খুলল। সুটকেসের ভিতর অস্ত্রপাতি দেখে সুজনের চোখ চড়ক গাছ। গোটা 3টে ছুরি, হ্যাস্কো ব্লেড, এন্টি কাটার, স্ক্রু গজ, হামার, কাঁচি, প্লাস রেঞ্জ সহ আরও কিছু দেশি সরঞ্জাম, পিস্তল তো আছেই। ওদিকে আলমের যান যায় যায় অবস্থা। সে দৌড়ে যায় দরজার দিকে। সুজনও দৌড় লাগায়, আলমের পায়ে লাথি মেরে ফেলে দেয়। আলম সিটকে পড়ে ফ্লোরে। মুখ নাক মনে হয় শেষ। চিৎকার দেয় গলা ফাটিয়ে। সাউন্ডপ্রুফ রুম হওয়ার দরুন অসুবিধে হবে না। সুজন তাকে উঠিয়ে টেনে আনে। অরুণ কিছু রশি ও কাপড় দেয়, বাঁধতে বলে জানোয়ারকে। সুজন কাপা কাপা হাতে হাত পা বাঁধে, মুখে কাপড় গুজে বেঁধে দেয়। অরুণ ছুরি সমেত উঠে যায় কিচেনে। চুলা জ্বালিয়ে তায়ে ছুরি ঠেকায়। ছুরির প্লাস্টিকের অংশে কাপড় পেঁচিয়ে ধরে, বেশ সময় নিয়ে ধরে রাখে। সুজন দুবার এসে উকিঝুঁকি দেয়, বস কিচেনে কি করছে, তার উত্তর সে পেয়ে যায়। অরুণ আগুনের তায় লাল আবার রূপ পরিণত হওয়া ছুরি দুইটা নিয়ে আলমের সামনে বসে। আলম মুখে কাপড় বাঁধা অবস্থায় ছটফট করতে থাকে। চোখের ইশারায় কত শত অনুরোধ অনুনয় বিনয় করে। অরুণ অগ্রাহ্য করে। সুজনকে আদেশ করলে সুজন আলমকে উল্টে শুয়ে দেয়।
ট্রাউজার আন্ডারওয়্যার নিচে নামিয়ে নিলে অরুণ আলমের নিতম্বের ওপর গরম ছুরিদয় চেপে ধরে। আলম ছটফট করে গলা কাটা মুরগির মতো মুখে কাপড় গুজে বেঁধে দেওয়ার দরুন চিল্লাতে পারে না, তবে উ শব্দেই কাঁদতে থাকে। বাঁধা হাত দিয়ে অরুণের পা চেপে ধরে অরুণের চোখে ক্ষমা যায়, প্রাণের ভিক্ষা যায়। অরুণ নির্বিকার, অসহ্য রকম যন্ত্রণা ব্যথায় আলম জ্ঞান হারায়। অরুণ ছেড়ে দেয়। খানিক সময় পর কারেন্টের শক দেয় অল্প ভোল্টেজের। আলম ধরফরিয়ে ওঠে, কাঁদতে কাঁদতে ফ্লোর ঘেঁষে এসে দণ্ডায়মান অরুণের পা ধরে উ করে। অরুণ ঝটকা মেরে সরিয়ে দেয়, সুজনকে উদ্দেশ্য করে বলে, শালার কাপড় খোল, ছোটটা বাদে সব দেখি শালার কত তেজ। বলে স্মরণ করে গতকালের ফোন আলাপকালে আলমের বলা লাস্ট কথা। অরুণ, বুড়ো হয়ে গেছো, কচি বউ হ্যান্ডেল করতে পারবা না, আমার কাছে পাঠিয়ে দিও। শালা ওয়েট কর, হ্যান্ডেল করাচ্ছি তোকে। সুজন চোখ বড় বড় করে অরুণের দিকে চায়, যার অর্থ এখন কি করবেন বস। অরুণ চোখ রাঙায়। সুজন ঢোক গিলে কাপড় খোলার চেষ্টা করে, হাত পা বাঁধা থাকায় বিরক্ত হয়ে বলে, বস, হাত পা বাঁধা, খুলবো কি করে? অরুণ একটা কাঁচি দেয়। সুজন হেসে কাঁচি দিয়ে কাপড় চোপড় কেটে ফেলে, খুলে নেয়। লোকটার পরনে শুধু ছোট্ট আন্ডারওয়্যার। অরুণ বাঁকা হেসে সুজনকে বলে, তোমার ফোনে ক্যামেরা ভালো না? ভিডিও অন করো ফাস্ট। সুজনের চোখ রসগোল্লা হয়ে যায়। ভিডিও করবে মানে? বস কি করবে এই পেটমোটা আলমের সাথে? তবে সে ফোন বের করে ভিডিও অন করে ক্যামেরা তাক করে আলমের দিকে। অরুণ শার্টের হাতা ফোল্ড করে সুটকেস থেকে হামার ও প্লাস্টার তুলে নেয় হাতে। আলমের দিকে এগোতে এগোতে বলে, আগে তোর সার্জারি করে নেই, তারপরে তোর বোন জামাই শুক্লাকে করব। ডার্লিং, নড়াচড়া বা ছটফট করলে কিন্তু কেল্লা ফতে পাঠিয়ে দেব, তাই সাবধান। আলমের চোখ বড় বড় হয়ে যায়। মাথা নেড়ে না না ইশারা করে ছটফট করতে থাকে। তপ্ত বিকেলবেলা, সূর্যি মামার দেখা নেই। মেঘের আড়ালে লুকোচুরি খেলছে। আবছা কালো মেঘমল্লারের দল ঘুরে বেড়াচ্ছে দিগন্তের বুক জুড়ে। পাখির দল উড়ে বেড়াচ্ছে। শুনশান পরিবেশে ঝগড়া করছে দুই সখী, পাতাবাহার ও পাতাবাহার। আনিকা ও ভোর নীরব দর্শক। পাতা ঝুঁকে বিড়ালটার কান মলে দিল। বিড়ালটিও মিউ মিউ বলে তেড়ে আসে। পাতা হাতে স্কেল তুলে নিয়ে বলল, আর এক পায়ে গো, তোকে সহ তোর মালিকের ঠ্যাং ভেঙে বসিয়ে রাখবো। বিড়ালটি কি বসলো কে জানে, তবে আগালো না। ভোরের পায়ের কাছে গিয়ে মিউ মিউ করে ডেকে অভিযোগ জানালো যেন। ভোর তাকে কোলে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিলে বিড়ালটি চুপটি মেরে যায়। আবার দিলে ওর সব কটি নখ আমি কেটে দিব। হতচ্ছাড়া বিড়াল, সব সময় আমার পেছনে লাগা। পাতার কথায় বিড়ালটি ভোরের পেটে মুখ লুকায়। পাতা গাল ফুলিয়ে বসে পড়ল সোফায়। একটু আগে সে অরুণ সরকারের আলমারিতে তাকঝাক করছিল, এটা ওটা বুলিয়ে দেখছিল। এরপর গ্রিন কালারের একটা টি শার্ট নিয়ে শাড়ির উপরেই পরে আয়নার সামনে দাঁড়ায়। দেখছিল লোকটার টি শার্টে তাকে কেমন লাগে। হঠাৎ কোত্থেকে বিড়ালটি এসে হামলা করে, পায়ের নখ বসিয়ে দেয় পাতার। পাতা ঘাবড়ে যায়, সাথে আঁচড় লেগে কেটেও যায়। রক্ত পড়ছিল। পাতা চটজলদি স্যাভলন ভিজিয়ে তুলে দেয়। রক্ত পড়া বন্ধ হলে টি শার্ট খুলে রেখে বিড়ালটিকে খুঁজে বের করে। শালার বিড়াল, তার জামাইয়ের টি শার্ট সে পরেছে, তাতে ওই বদ বিড়ালের এত জ্বলছিল কেন? ভোর বিড়ালটিকে খাঁচায় পরে বন্দি করে রাখে। আনিকা পাতার পাশে বসে দুঃখী গলায় বলল, চাচিমণি, বেশি লেগেছে? ব্যথা করছে? পাতা মুচকি হেসে আনিকাকে কোলে বসিয়ে গালে চুমু খায়। না কিউটি, একটু লেগেছে, ব্যথা করছে না। ভোরে সে পাতার পায়ের কাছে বসে আঁচড় লাগা জায়গায় লাল হয়ে ফুলে আছে, একটু একটু রক্ত লেগে আছে সেখানে। ভোর সেথায় হাত বুলিয়ে বলে। পাতা আনিকাকে পাশে বসিয়ে পা তুলে বসে সোফায়। ভোরকেও টেনে পাশে বসায়। ভোরের মলিন গাল টিপে বলে, থাক, রেখে আসতে হবে না, অতটাও লাগেনি। ভোর পাতার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। এর মধ্যে আদুরি আসে। পাতাকে দেখে মুচকি হেসে বলে, বড় ভাবি, তোমার আব্বু এসেছে, সাথে তোমার দুলাভাই। তবে তোমার ভাইটি আসেনি। পাতা অবাক হয়ে জিজ্ঞেস করে, সত্যি? বিশ্বাস হচ্ছে না। ভোর পাতার কোল থেকে মাথা তুলে পাতা খুশি হয়ে উঠে দাঁড়ালো। তারপর ব্যস্ত পায়ে বেরিয়ে গেল ঘর থেকে। ডাইনিং রুমে গিয়ে দেখলো সত্যি এসেছে আব্বু, দুলাভাই ও লাবিব। সে গিয়ে হাসি মুখে বলল, আপু ভালো আছো? দুলাভাই, বোনের ছেলে, তোমরা ভালো আছো? এতদিন পর আমাকে মনে পড়লো। হাসি মুখে বলল, চোখ জোড়া চিকচিক করছে আনন্দে।
কতদিন পরে সকলের সাথে দেখা। রিসেপশনের পর 2-3 বার ফোনে কথা হয়েছে শুধু, তাও শুধু আম্মু ও লাবু ভাইয়ের সাথে। লাবিব দৌড়ে গিয়ে পাতাকে জড়িয়ে ধরে। রাতুল ভুইয়া মুচকি হেসে বলল, আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো পাতা? পাতা মাথা দোলায়। আতিকুর ইসলাম পাতাকে দেখে, মেয়েটা হাসে অথচ চোখে পানি। লাবিবকে কোলে তুলে আদর করছে, আর চোখে তার দিকেও চাইছে। সে গলা খাকারে তুমি দিয়ে কেমন বলল, আছো? জামাইকে দেখছি না অফিসে, আর ওই পিচ্ছি। পাতা লাবিবকে নামিয়ে দিয়ে আতিকুর ইসলামের পাশে দাঁড়ায়। আব্বু আমি ভালো আছি, উনি অফিসে, আর ভোর ওই তো। আদরে ভোরকে কোলে নিয়ে দাঁড়িয়ে। ভোর তার কোলে উঠে পিট পিট করে চেয়ে আছে সবার দিকে। ওরা কি আমুকে নিয়ে যাবে? আদু ফুপ্পি তো তাই বলল, না সে তার আমুকে নিয়ে যেতে দেবে না। আতিকুর ইসলাম ভোরকে ডাকে। ভোর কোল থেকে নেমে গুটি গুটি পায়ে পাতার পাশে দাঁড়িয়ে সালাম দেয়। আতিকুর ইসলাম সোফা থেকে উঠে ভোরের মাথায় হাত বুলিয়ে বলে, কেমন আছে ভোর? ভালো। এর মধ্যে আসমা বেগম আসেন ড্রয়িং রুমে। কোলে ছোট্ট রূপ। আতিকুর ইসলাম সহ রাতুলের সাথে কুশল বিনিময় করেন। মিনুকে মেহমানদের আপ্যায়নের ব্যবস্থা করতে বলে। মেহমানদের সাথে আলাপচারিতায় বসে। কথার ফাঁকে রাতুল বলে পাতাকে নিতে এসেছে তারা। বিয়ের পর মেয়ে বাবার বাড়ির নায়র যাবে না। আসমা বেগম হাসি মুখে সায় জানায়, অস্বীকার করে না। পাতা নিজের রুমে বসে লাগেজ গোছাচ্ছে। বিয়ের পর প্রথমবার যাবে বাবার বাড়িতে। প্রচণ্ড উত্তেজনায় খুশিতে মনটা নেচে উঠছে যেন। যতই অবহেলিত হোক তার বাপের বাড়ি ওটা। টান আছে না। ভোর ও লাবিব বিছানায় বসে আছে। লাবিব টুকটাক কথা বলছে, কিন্তু ভোর চুপচাপ গম্ভীর মুখে। আম্মু তাকে রেখে যাবে, ওই বাড়িতে গিয়ে তাকে ভুলে যাবে, ওই লাবিবকে আদর করবে। লাবিবের বোনকেও। পাতা ব্যাগপত্র গুছিয়ে অরুণকে ফোন লাগায়। সব প্যাকিং শেষ। তারও ভোরের জামা কাপড় সহ প্রয়োজনীয় জিনিসপত্র। ভোরের বাবারও গোটা কয়েক টি শার্ট প্যান্ট নিয়েছে। এখন শুধু লোকটার থেকে পারমিশন নেওয়া বাকি। আচ্ছা, লোকটা কি মানা করে দেবে? পাতা দুরু দুরু বুকে কল লাগায়। লোকটা কল কেটে কিছুক্ষণ পর কল করে। পাতা রিসিভ করে হ্যালো হ্যালো বলে। ওপাশ থেকে কিছু শোনা যাচ্ছে না। হ্যাঁ বলো পাতাবাহার। সেকেন্ড 20 পরে অরুণের কণ্ঠস্বর শুনতে পায়। পাতার মুখশ্রীতে হাসি ছড়িয়ে পড়ে। কোথায় আপনি? না অফিসে কেন? ওই আসলে আব্বু দুলাভাই এসেছে। কখন? এই ঘন্টাখানিক হবে এসেছে, আমাকে নিতে এসেছে বলল। ভালো। শোনো, তাদের আপ্যায়নের যেন কোনো কমতি না হয়। পাতা খানিক ইতস্তত ভঙ্গিতে বলল, আপনি আসুন না প্লিজ, আব্বু দুলাভাই আপনার কথা জিজ্ঞেস করলো অনেকবার। ওপাশে নীরবতা। পাতা হ্যালো বলতেই আবার ভেসে আসে গম্ভীর কণ্ঠস্বর, আমি আসতে পারবো না, ব্যস্ত আছি, আশা করি বুঝতে পারবে। পাতা বুঝল লোকটা অফিসের ঝামেলা নিয়ে এখনো ব্যস্ত। তাহলে আমরা কি করব? যাব ওখানে? পারমিশন চাইছো? আপনি বললে যাব, না হলে যাব না। এখন আপনি ডিসাইড করুন। অরুণ হাসে। এরকম কিউট ভঙ্গিমায় বললে মানা কিভাবে করবে? আচ্ছা যাও, কলেজেটার খেয়াল রেখো, সাথে নিজেরও। পাতার খুশি ডাবল হয়। আপনি কিন্তু অফিস থেকে রাতে এখানে যাবেন, রাতে ওখানে যাবেন, আমি অপেক্ষা করব। বলেই উত্তরের অপেক্ষা না করে কল কেটে দিল। তারপর ভোরের দিকে তাকিয়ে বলল, ভোর আমরা নানু বাড়ি যাচ্ছি, অনেক মজা হবে। কিন্তু ভোরের মুখে হাসি নেই। সে গোমরা মুখে গাল ফুলিয়ে বলল, তো যাও, আমায় বলছো কেন? আমাকে তো আর নিবে না তোমার নানুর বাড়িতে? পাতা ভোরকে টেনে কুলে তুলে নেয়। গালে ঠোঁট চেপে চুমু দিয়ে বলে, আমার পাগল আব্বাজান, আমরা আপনার নানুর বাড়ি যাচ্ছি, আর আপনাকে নেব না তাই কি হয় নাকি? আমি আর তুমি যাচ্ছি। ভোর গোমরা মুখশ্রীর আবডাল জুড়ে হাসির পুষ্প ফুটে ওঠে। পাতার গলা জড়িয়ে গালে মুখে আদর করে মিষ্টি মিশিয়ে ডাকে। পুরো সরকারি জুয়েলারি ফ্যাশন হাউস বন্ধ, মানে ছুটিতে আছে বসের অর্ডারে। সকালে নোটিশ দেয়া হয়েছে, সাথে শনিবার তরি পূর্বের মাফিক পুরো দমে অফিসে আসার আহ্বান। ধরনী সন্ধ্যার কবলে। মাগরিবের আজান হয়েছে একটু আগেই। অরুণ সহ সুজন, আরিয়ান, রাসেল ও জীবন অফিসের ছোট্ট মসজিদে নামাজ পড়ে নেয়। নামাজ শেষ হলে গ্রাউন্ড ফ্লোরে গেস্টদের জন্য বরাদ্দকৃত ওয়েটিং রুমে বসে। জীবন বাদে সবাই উপস্থিত। অরুণ সোফায় গা এলিয়ে টি টেবিলে পা রেখে হামি তোলে। আরিয়ান সামনে দাঁড়িয়ে বকর বকর করে কানের পোকা বের করে দিল বলে। আরিয়ানের সাথে রাসেলও কম যায় না। রাসেলের সাথে সুজনের ফোন। আলমের ভিডিও দেখছে আর তাকে বকছে। অরুণের সেসব ভাবান্তর নেই। সে বকাগুলো এক কান দিয়ে শুনছে, অপর কান দিয়ে বের করে দিচ্ছে। সুজন চুপচাপ দাঁড়িয়ে তাদের কর্মকাণ্ড দেখছে।
এক পর্যায়ে জীবন চলে আসে, হাত তার ভর্তি। একটা ব্যাগ অরুণের কাছে দিল। অরুণ সেগুলো সরিয়ে রাখে। আরিয়ানের ঘোর সন্দেহ হয় ব্যাগে কি আছে। সে গিয়ে ব্যাগটা এক প্রকার ছিনিয়েই নেয়। খুলে দেখে বেশ কয়েকটা লেস চিপসের ফ্যামিলি প্যাক, আরও বিভিন্ন চিপস, চকলেটস, ক্যাডবেরি, সুইটস, কুকিজ আর ড্রিম কেকের বক্স। অরুণ গম্ভীর চোখে আরিয়ানের দিকে তাকিয়ে বলল, কিরে কিছু পেলি? আরিয়ান সব গুছিয়ে ব্যাগে ভরে। সে ভেবেছিল বিয়ার টিয়ার আনিয়েছে হয়তো। মাতালদের ভরসা নেই কিনা সে আমতামতা করে বলল, না মানে এগুলো দিয়ে কি করবি? শ্বশুরবাড়ি যাবো একটু পর, তাই। শান্ত গলা অরুণের। সুজন চিন্তিত গলায় বলল, বস শ্বশুরবাড়ি এগুলো নিয়ে যাবেন? শ্বশুরবাড়ি যেতে পান সুপারি, নানা রকম মিষ্টি, দই, বড় বড় 3-4টা মাছ, ফল ফলাদি। জীবন তাকে থামিয়ে বলল, খুব এক্সপিরিয়েন্স দেখছি। বিয়ে করেছো? সুজন খানিকটা লাজুক হেসে মাথা দোলায়। বাহ বাহ, খুব ভালো কাজ করেছো, ফরজ কাজ করেছো। কয়টা বিয়ে করলে? কথার ছলে ফেলে অন্য হাতের ব্যাগটা কৌশলে আরিয়ানের চোখ ফাঁকি দিয়ে টি টেবিলের নিচে লুকিয়ে নিল। সুজন হেসে বলল, কি যে বলেন না ভাই, একটাই সামলাতে পারি না, কয়টা? জীবন হো হো করে হেসে উঠল। অরুণ মুস্কি হাসে। তার হাসি দেখে রাসেল কটমট করে তাকালো। শালা খুব হাসি বেরোচ্ছে। কি একটা কাণ্ড করে এলি, দুজন যদি ধরা পড়তি। আর এইসব কি সব? এত শয়তানি বুদ্ধি আসে কোথা থেকে? মোবাইল অরুণের দিকে তাক করে বলে। অরুণ ফোনে প্লে লিস্টে আলমের ভিডিও দেখে ফোনটা কেড়ে নেয়, অফ করে সুজনের দিকে বাড়িয়ে বলে, এটা তোমার হেফাজতে রাখলাম। সুজন ফোনটা নিয়ে পকেটে পড়ে। আরিয়ান অরুণের পাশে বসে বলল, ভাই এসব কি? এখন যদি ওরা আবার কেস করে, কি হাল করে ছেড়েছিস শয়তানটার? হ্যাঁ, একটা জখম মানুষকে দেখানোর জোর রাখিসনি। অতটাও সাহস নেই, আর করলেও অরুণ সরকার দেখে নেবে। সেফটি গাড়ি শিপে ভিডিও তো আছেই। তোরা এখন যা তো, তোর বউ অপেক্ষা করছে। জীবনের কথায় অরুণ তার দিকে যায়। জীবন দাঁত গেলায়। রাসেল দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি তো সারাটা দিন বুকে হাত দিয়ে বসেছিলাম, কখন না শালা কেস খাওয়ায়। পিস্তলটা যে আমারই। ওরা তো শো অফ করার জন্য নিয়ে গিয়েছিলাম, আর তাছাড়াও খানিকটা সেফটি গার্ড হিসেবে। ওর কাছে যদি অস্ত্র থাকতো তাই। আর এই তোরা এইসব এখন বাদ দে তো, ভালো লাগছে না এসব কথা। কখন থেকে ঘ্যান ঘ্যান করছিস মাছের মতো? বিরক্ত হয়ে বলে অরুণ। আরিয়ান হাত ঘড়িতে সময় দেখে 7:10। বাড়ি ফিরতে হবে জলদি। ভাই আমি কি চলে যাব? তুই তো শ্বশুর বাড়ি যাবি। অরুণ কিছু বলবে এর আগে জীবন চটজলদি বলে, হ্যাঁ হ্যাঁ, তুই যা, জলদি যা ভাই। তার তাড়া দেখে আরিয়ানের সন্দেহ হয় কিছু তো গন্ডগোল আছে। তাকে তাড়ানোর এত জলদি কিসে? তার তীক্ষ্ণ দৃষ্টি দেখে জীবন খানিকটা এলেবেলে হয়ে যায়। মনটা দুরু দুরু করে ব্যাগটা না দেখে নেয়। পা বাড়িয়ে টি টেবিলের নিচে ব্যাগটা আরেকটু ভিতরে রাখে। চতুর অ্যাডভোকেট আরিয়ান সরকারের চোখে ধরা পড়ে ব্যাপারটা। ঝুঁকে ব্যাগটা নিজের কাছে নেয়। ব্যাগ খুলেই সে হতাশ। না, এতে কিচ্ছুটি হবে না। আরিয়ান বিয়ারের 4টা বোতল ও চিপস চানাচুরের প্যাকেটগুলো টি টেবিলে রেখে বলল, তোমরা শুধরাবে না না? কুকুরের লেজ সোজা হবে, তবুও তোমাদের মতো মাতালদের মদ খাওয়া শেষ হবে না। জীবন তড়িৎ বেগে এসে বিয়ারের বোতলগুলো নিজের কাছে টেনে নিয়ে বলল, মাতাল কাদের বলছিস? আমরা মদ খাই না, শুধু মাঝে মাঝে হ্যাং আউটের জন্য 2-1 চিপি এনার্জির ওষুধ খাই। অরুণ চুপচাপ গম্ভীর। শালা আবার এসব কেন নিয়ে এসেছে? সে তো এসবের থেকে দূরেই ভাগতে চায়। প্রতিবার ভাবে আর খাবে না, কিন্তু কোনো না কোনো উছেলায় সামনে আসে আর লোভী মনটা আকুপাকু করে একটু চেকে দেখতে। অরুণ নিজের মনকে কষিয়ে ধমক লাগিয়ে জীবনকে ধমকে বলে, এই শালা চুপ। নামাজ শেষ অমনি শয়তান হাজির। নামাজে দাঁড়িয়ে এড়িয়ে ভাবছিলি? শালা তোদের দেখে তো শয়তানও ভয় পাবে। যখনই ভাবি আর জীবনে ওসবে হাত লাগাবো না, তখনই হাজির হোস এসব নিয়ে। অরুণের ধমকে জীবনের কপালে ভাঁজ পড়ে। বা ভূত পড়ছে ভূত তাড়ানোর মন্ত্র। আরিয়ান ভাইয়ের দিকে তেসরা নজরে তাকিয়ে বলল, বা ভাই, সূর্য কোন দিকে ডুবলো? হ্যাঁ, চোর চোরকে চুরির জন্য ধমকাচ্ছে। হ্যাঁ, সে যাই হোক, জীবন ভাই দাও তোমার এনার্জেটিক ওষুধগুলো, সব কমোডে ঢালবো। তার নাকি পেট খারাপ, এই ওষুধে ঠিক হবে না। জীবন গম্ভীর মুখে কাট কাট গলায় বলল, এই জীবন থাকতে জীবনের ওইগুলো তোর হাতে দেবে না। আমার কতগুলো টাকা, তুই শুদ্ধ পুরুষ, জাফট। গেল, বেশি করে গেল। আমি তৃপ্তি ভাবিকে ফোন করে সব বলবো। যা যা।
তোর তৃপ্তি ভাবিকে আমি ভয় পাই নাকি? সে দেখা যাবে। আর ভাই, তুই যদি এসব গিলেছিস, তোর আম পাতা জোড়া কারণে সব খবর যাবে। বলেই চলে যায়। জীবন পুনরায় বিয়ারের বোতল সব টি টেবিলে রেখে বলে, দেখেছিস অরুণ, বড় ভাবিকে সম্মান দিতে জানে না। আর তুইও বলিহারি হয়ে এই চুনোপুটির ঝাড়ি খাস। আগে না খুব খিল্লি উড়াতি, এখন এত ভালোবাসা। রাসেল খপ করে একটা বিয়ারের বোতল তুলে নিয়ে বলে, কথা ঠিক, দুশ্মন কি করে বন্ধু হলো? অরুণ টি টেবিল থেকে পা নামিয়ে সোজা হয়ে বসে শান্ত গলাতেই বলল, আগে ওকে দেখলেই গা জ্বলে উঠত, রাগের মাত্রা তরতর করে বেড়ে যেত, সহ্যই করতে পারতাম না। ওর ক্ষেত্রেও একই ঘটনা ছিল। এখন বুঝতে পারি আরিয়ান অতটাও বিরক্তিকর নয়, ভালো ছেলে। আর শাসন ঝাড়ির কথা বলছিস, ও যখন বকে বা শাসন করে, ঝাড়ি দেয়, মনে হয় আব্বু বকছে আমাকে। আব্বু এভাবেই বকতো, ভালো লাগে খানিকটা। কথা শেষ করে মুস্কি হাসলো। জীবন ও রাসেল খানিকটা ইমোশনাল হয়ে যায়, আর সুজন তো পুরাই ইমোশনাল বনে গেল। তবে জীবন ইমোশনকে বাদ দিয়ে অরুণের দিকে বিয়ারের বোতল বাড়িয়ে বলল, হয়েছে ইমোশনাল কথাবার্তা, ওসব শুনলে হাসি পায়। ধর ওষুধ খেয়ে নি। অরুণ বিয়ারের বোতলের দিকে পিট পিট করে যায়। খাবে কি? বেশি না, এক সিপ খাবে। আবার ভাবে এক সিপে, বললেও এক সিপে কিছু হবে না তার। বেহা এমন আরো লোভী হবে। খাবো না আমি, তোরা এনজয় কর। আর সুজন, অফিসার নজর বুলিয়ে লক করে বেরোবে, বেশি গিলবে না, আসি। অরুণ ঝটপট উঠে দাঁড়ালো, শু পরে ব্যাগটা নিয়ে এক প্রকার ছুটে চলে গেল দোয়াদুরত পাঠ করতে করতে। কি হয়েছে নাকি তোর পাতা? ভালোভাবে কথা বলছিস না কেন আমার সাথে? আপু কই কথা বলছি না তো, ভালোভাবেই তো বলছি। পাতা শান্তভাবে উত্তর দিল, কিন্তু লতা জ্বলে উঠল যেন। রিসেপশনের পর থেকে প্রতিদিন 5-6 বার কল করেছে, পাতা একবারও রিসিভ করেনি। এখন ঢং চলছে। সে রাগে গজগজ করতে বলে, দেখ পাতা, একদম ফুটেজ খাবি না। কি হয়েছে? তোর বইরা জামাই কি বলেছে আমার নামে বল। পাতা খানিকটা বিরক্ত হয়। কথায় কথায় বুইরা জামাই বলে আপু কি বোঝাতে চায়, মজা করে বলে, কিন্তু এই মজাটা ভালো লাগে না তার। আর সে সাবধানও করেছে। পাতা বিরক্তকর সুরে বলল, কি বলবে উনি আমায়? কিছু বলেনি। তাহলে ফোন ধরিসনি কেন আমার? খেয়াল করিনি। লতা হাসে, বাহ, খেয়াল করিসনি? বইরা জামাইয়ের খেয়ালে এত ডুবেছিলি যে প্রত্যেক দিনই আমি 3-4 বেড়া করে ফোন করেছি, তার তুই খেয়ালই করিসনি। পাতা বোনের দিকে যায় শান্ত দৃষ্টিতে। মানছি সে তোমার ছোট বোনের জামাই, বাট উনি তোমার সিনিয়র। বুইরা কেমন ভাষা আপু? রাতুল, লোকমান, কাউসার, পাবেল প্রিয় হেসে উঠল উচ্চ স্বরে। কাউসার প্রিয় পাবেল সকালে এসেছে। তাদের প্রিয় পাতা আপু আসবে শ্বশুর বাড়ি থেকে, আর তারা আসবে না? লতা থমথমে মুখে তাদের দিকে তাকায়, তাকিয়েই হেসে ফেলল। সবার হাসিতে একতলা বাড়ির পুরো ছাদ কেঁপে উঠল যেন। একটু দূরে খেলতে থাকা লাবি ভোর ঘাড় মুড়িয়ে এক পলক তাকিয়ে পুনরায় খেলায় গভীর মনোযোগ দিল। পাতার মুখে হাসির লেশটুকুও নেই। ওদের নিকট ব্যাপারটা মজার হলেও পাতার খেটে না। জানে সবাই মজা করছে, লেকফুল করছে, তবুও প্রতিবার বুইরা বলে কি বোঝায় যে পাতা তোর বুড়োর সাথে বিয়ে হয়েছে? লোকটাকে কেমন অবজ্ঞার সুরে অপমান করছে মজার ছলে। তার চেয়ে বড় কথা, লোকটার সম্মুখে এসব বললে কেমন দেখাবে ব্যাপারটা, উনি কিভাবে নেবে? পাতা কিছু বলে না, চুপচাপ চলে আসতে চাইলে কাউসার হাত ধরে আটকালো। রাতুল হাসি থামিয়ে বলল, আরে পাতা, রেগে যাচ্ছ কেন? আমরা সবাই মজা করছি, আর দেখছি জামাইয়ের প্রতি তোমার কত টান। লোকমান পাতার মাথায় টোকা দিয়ে বলল, এভাবে জামাই পাগল হলে হবে? লতা আপুর মতো জামাইকে পাগল বানাতে হবে, তবেই না জমবে সংসার। রাতুল লোকমানের পিঠ চাপড়ে বলল, শালা বাবু, এভাবে বলতে পারলে দুবার করে দিলাম, এর চেয়েও 10 জাল বউ জুটবে তোমার কপালে। তোমাকে পুতুল নাচে নাচাবে। শকুনের দোয়ায় গরু মরে না দুলো ভাই। প্রিয় হেসে বলল, তোমরা ইনডিরেক্টলি লতা আপুকে দজ্জাল বললে? রাতুল প্রিয়র দিকে তাকিয়ে বলল, কোনো সন্দেহ আছে তোমার? আমি ডিরেক্টলি বলছি, তোমাদের বোন দজ্জাল বউ, উঠতে বসতে ঝাড়ে, কথাই বলা যায় না। আগে জানলে লতা জেনে পাতার জন্য প্রস্তাব বাড়াতাম। এমন জামাই পাগল বই তো সব ছেলে চায়। বুড়ো বলেছে বলে কি কেমন খেপে গেল, আর আমারটা কি না কি বলে গালি দেয় অনবরত। বাকি সবাই হাসে। লতা চোখ রাঙানি দেয় রাতুলকে। রাতুল তোয়াক্কা করল না এবার। সবাই হাসলেও পাতার মুখশ্রী হাসিবিহীন। পাবেল এগিয়ে এসে পাতার কাঁধে জড়িয়ে বলল, আপু রাগ করিস কেন? আচ্ছা বলবো না, এখন বল কেমন চলছে তোর সংসার জীবন?
পাতার ছোট্ট জবাব। কাউসার ভ্রু নাচিয়ে বলল, তোর জামাই কেমন? মানে ভালো টালো বাসে, আদর যত্ন করে? করে। রাতুল ঠোঁট চেপে হেসে বলল, করবে না? বুড়ো বয়সে ছোট সুন্দরী বউ মাথায় তুলে রাখার কথা। পাতা কিছু বলে না, গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকে। লতা রাতুলকে ধমকে বলে, তোর সাহস তো কম না? পাতার জামাইকে বুড়ো বলছো? দেখো কেমন সাপের মতো ফুসফুস করছে। বলেই হেসে উঠল। প্রিয় এসে পাতাকে জড়িয়ে বলল, লতাপো হয়েছে, আপুকে আর লেগ পুল করো না তো, বেচারি গাল ফুলিয়ে আছে। পাতা প্রিয়র থেকে নিজেকে ছাড়িয়ে চলে যাবে, তবে এবার লুকমান আটকালো। আরে পাতু, তুই রেগে যাচ্ছিস কেন? আগে তো রাগ করছিস না কোনো কথাই, বিয়ের পর চেঞ্জ হয়ে গেলি, সাথে আমাদেরও ভুলে গেলি। রাগ করিনি, আর না ভুলেছি তোমাদের। রাত অনেক হয়েছে, নিচে যাই, তোমরাও চলো। সবাই সায় জানালো। সত্যি রাত হয়েছে বেশ, 9:10 বাজে। প্রিয় বলল, নিচে গিয়ে সবাই কার্ড খেলবো, আইডিয়া কেমন? রাতুল হাই তুলে বলে, মন্দ না, ঠিকঠাক। চলো বিচ্ছি শালিকা। সবাই নেমে গেল। লাবিব জেদ করে যাবে না, সে খেলবে ভোরের সাথে। লতা লাবিবকে টেনে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামলো। লাবিব চেঁচাচ্ছে। ছাদে পাতা ও ভোর। ভোর ছাদে বিছানো পাটিতে বসে লাবিবের চিৎকারে হাসছে মিটিমিটি করে। পাতা গিয়ে ভোরের সামনে দাঁড়ায়। চলো ভোর, নিচে যাই। ভোর উঠে দাঁড়ালো, হাফ প্যান্ট ছেড়ে বলল, আম্মু আব্বু কখন আসবে? ফোন করেছিলে? পাতা ভোরের দিকে তাকায়। লোকটা কি আসবে আদৌ? সে কল করেনি। করলে যদি মানা করে দেয়, বলে যে আসবে না, তাহলে? আর লোকটাও তো ফোন করে বলেনি যে আসবে না, তার মানে আসার চান্স আছে। সে ভোরের হাত ধরে হাঁটা দেয়। আসবে তো, এই এলো বলে। ড্রয়িং রুমে আড্ডা জমে ক্ষীর। কার্ড খেলার সিদ্ধান্ত বদলে গেছে। ডাইনিং টেবিলের ওপাশের রান্নাঘরের পাশে অল্প ফাঁকা জায়গায় চেয়ার পেতে সকলে মিলে গানের কলি খেলছে। দুই দলে বিভক্ত হয়েছে সবাই। পাতা, কাউসার, পাবেল, রাতুল, অন্য দলে লতা, লোকমান, প্রিয়। দুদলের হাড্ডাহাড্ডি লড়াই, কেউ কারো থেকে কম না। লতার দলের সদস্য কম হলেও পয়েন্ট শীর্ষে। কিশোরী প্রিয়র গানের সাথে বেশ সম্পর্ক, গানের গলাও ঠিকঠাক। পাতাদের দলও কম যায় না। রাতুল ভুঁইয়া গান সম্পর্কে এক্সপার্ট, গানের গলাও প্রশংসাযোগ্য। সব মিলিয়ে সবাই বেশ এনজয় করছে, এমনকি পাতাও। তার মনটাও ফুরফুরে। একটু আগে সকলের কথা ভুলে আড্ডায় মেতে উঠেছে। এর মধ্যে লাবণী আক্তার এসে জিজ্ঞেস করে অরুণ কত দূর। পাতা আমতা আমতা করে, কি জবাব দেবে? তার তো কথাই হয়নি, তবুও বলে আসছে। ভোর লাবিবের সাথে সোফায় বসে ফোনে গেম খেলছে। ভোর লাবিবের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছে অল্প সময়ে। হবে না, ভোর লাব্বু ভাইয়া বলে এমন মিষ্টি করে ডাকে, লাবিব যেন গোলে আইসক্রিম বনে যায়। আতিকুর ইসলাম ঘর থেকে বেরিয়ে আসে নাতনি রুম্পাকে কোলে নিয়ে। ভোরের পাশে বসে রুম্পাকে ফ্লোরে নামিয়ে দিল। রুম্পা ভোরের পা ধরে উঠে দাঁড়ালো। ভোরের হাতে ফোনটা টেনে দাদা বলি আওড়ায়, মানে ফোন দাও। ভোর ভ্রুকুটিতে ভাঁজ ফেলে বলল, দেব না, আমি খেলছি, দেখতে পাচ্ছ না? রুম্পা কেঁদে উঠল শব্দ করে। আতিকুর ইসলাম কোলে তুলে নেয়। রুম্পা শান্ত হয় না, ভোরের চুলের মুঠি ধরে টেনে ধরে। লাবিব উঠে দাঁড়িয়ে বলল, বনু ছেড়ে দাও, ভাইকে ছেড়ে দাও। রুম্পা ছাড়ে না, বরং আরো শক্ত করে ধরে। আতিকুর ইসলাম হাত ছাড়িয়ে নিতে নেয়, রুম্পা ছাড়ে না। ভোর চুপ করে বসে। তবে আখিজোড়া এই ভোরে উঠল বলে ফোনটা সোফায় পড়ে গেছে। পাতা ওপাশ থেকে লক্ষ্য করে দৌড়ে উঠে আসে। রুম্পার হাত থেকে ভোরের চুলগুলো ছাড়িয়ে দিয়ে কোলে তুলে নেয়। আতিকুর ইসলাম ভোরকে জিজ্ঞেস করে, ওকে বকে দেব? ব্যথা পেয়েছো ভোর? ভোর না বোধক মাথা নাড়ে। তবে সে ব্যথা পেয়েছে, এমন শক্ত করে চুল টেনে ধরেছে, ব্যথা পাবে না? পচা বাদর মেয়ে নাকের পাটা ফুলিয়ে ভোর পাতার দিকে যায়। ব্যথা সে পেয়েছে, অথচ আম্মু ওই বাদর মেয়েকে কোলে নিয়ে আদর করছে। পাতা রুম্পাকে আদর দিয়ে এটা ওটা বলে শান্ত করে। কোলে নিয়ে রান্নাঘরে যায়। একটা আইসক্রিম বাচ্চাটার হাতে দিয়ে তার মায়ের কোলে দেয়। ভোরের কাছে এসে দেখে ছেলে গাল ফুলিয়ে ঢোল বানিয়ে রেখেছে। সে ভোরের মাথায় হাত বুলিয়ে কোলে তুলে নেয়। ব্যথা পেয়েছো? ভোর নাক টেনে জবাব দেয়। অল্প অল্প। দুগালে চুমু দিয়ে বলল, ছোট বাবু বোঝে না তাই অমন করেছে, তবুও রুম্পাকে বকে দেব। চলো ওখানে বসে গানের কলি খেলি। ভোর মাথা নাড়ল। পাতা তাকে নিয়ে কাউসারের পাশের চেয়ারে বসে পড়ল। ভোর পাতার গলা জড়িয়ে রাখলো। আম্মু আব্বু কখন আসবে? পাতা কিছু বলবে, কাউসার ভোরকে টেনে নিয়ে নিজের কোলে বসিয়ে বলে, আসবে না তোর বাবা?
এসেছে থেকে শুরু করে দিয়েছিস আব্বু কখন আসবে। ভোরের চোখ টলমল করছে, সে পাতার দিকে তাকিয়ে ঠোঁট উল্টায়। এখনই কেটে দেবে। লোকমান কাউসারের কোল থেকে ভোরকে টেনে নিজের কোলে বসিয়ে গাল টিপে বলল, তোর বাপকে তো ডাকাতরা ধরে নিয়ে ট্যাংদোলা করে পেটাচ্ছে, আর তোর বাপ উড়ি মা বলে চিৎকার করে কাঁদছে। রাতুল পাশ থেকে বলল, শুধু কি তাই, দড়ি দিয়ে বেঁধে ইয়া বড় লাঠি দিয়ে ঠাস ঠাস করে মারছে। এ পর্যায়ে আর থামানো গেল না ভোরকে। ঠোঁট উল্টিয়ে আব্বু বলে কেঁদে উঠল, চোখ দিয়ে বড় বড় ফোঁটায় বর্ষণ হচ্ছে। পাতা এগিয়ে এসে কোলে নেয় ভোরকে। দিলে তো ছেলেটাকে কাঁদিয়ে। আর ভোর, বাবা কাঁদে না, মামারা মজা করছে তোমার সাথে। তোমার আব্বু ঠিক আছে, এই তো আসলো বলে কথা বলবি ফোন দিই। ভোর পাতাকে জড়িয়ে ধরে ফোপাতে থাকে। আব্বুর জন্য তার বুকটা কেমন করছে। তার আব্বুকে যাই, এক্ষুনি যাই। পাতা ভোরের মাথায় হাত বুলিয়ে এটা ওটা বলে শান্ত করানোর চেষ্টা করে। আতিকুর ইসলাম এসে গম্ভীর মুখে সবাইকে ধমকায় বাচ্চাটাকে কাঁদানোর জন্য। লতা বলে, আমরা তো এমনি মজা করছিলাম, কে জানে ভোর সোনা কেঁদে বুক ভাসাবে। ভোর, আমরা সবাই সরি, হ্যাঁ মজা করছিলাম তো। তোমার আব্বু ঠিক আছে, এক্ষুনি আসবে, কেঁদো না। পাতা ভোরের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ছেলেটা বাবা ছাড়া কিচ্ছু বোঝে না, বাবার পাগল ও সব শুনে। লোকমান ফ্রিজ থেকে আইসক্রিমের বাটিটা বের করে ভোরের কাছে দাঁড়িয়ে বলল, ছেলে মানুষ সেভাবে কাঁদে নাকি? হয়েছে কান্না বান্না, এখন নেই আইসক্রিম খা, চকলেট ফ্লেভার। অন্য সময় হলে ভোর অফার লুফে নিত, এবার কিছু বলে না। কাউসার পাতার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে ভোরের ফুলো গালে মুখে চুমু দিল। ইয়াল্লা কি কিউটের দিব্যা। পাতা তোর এই ছেলেকে আমি আমার মেয়ের জামাই বানাবো, তার জন্য জলদি বিয়ে করতে হবে আমাকে। এই তোমরা কেউ নজর দিবা না আমার মেয়ের জামাইয়ের উপর, হ্যাঁ। ভোর এবার লজ্জা পায়, হেসে ফেলল শব্দ করে। তার হাসি দেখে সবাই স্বস্তির শ্বাস নেয়। টুকটাক হাসির কথা বলে ভোরকে হাসায়। এর মধ্যে কলিং বেল বেজে উঠল। লাপিব দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। সামনে দণ্ডায়মান মানবটিকে দেখে হেসে গলা উঁচিয়ে বলল, ভোর দেখ কে এসেছে। অরুণ তার মাথায় হাত বুলিয়ে দিয়ে ভেতরে প্রবেশ করে। আতিকুর ইসলাম সহ সবাই এগিয়ে আসে। অরুণ সালাম দিল। আতিকুর ইসলাম জবাব দিয়ে জিজ্ঞেস করে, কেমন আছো? বাড়ির সবাই কেমন আছে? কি ভালো। প্রত্যুত্তরে আর কিছুই বলে না। কি বলবে, অস্বস্তি ঘিরে ধরে যেন। পাতা কটমট করে যায়, এ লোক আসলে ম্যানার্সলেস। ভোর কাউসারের কোল থেকে নেমে দৌড়ে গিয়ে বাবার কোলে ওঠে। বাবার গালে কপালে বেশ কিছু চুমু দিয়ে গলা জড়িয়ে বলল, আব্বু এত দেরি করলে কেন? আই মিসড ইউ। অরুণ ছেলের কপালে চুমু দিয়ে বুকে জড়িয়ে ধরে, কিছু বলে না। লাবণী আক্তার এটা ওটা জিজ্ঞেস করলো, অরুণ হাতে জবাব দিল। অরুণ উপস্থিত সকলের দিকে নজর বুলিয়ে নেয়। রাতুল কাউসার পাবেলের সাথে টুকটাক কথা বলে পাতার দিকে তাকিয়ে ইশারা ডাকে। পাতা এগিয়ে আসলে তার হাতে ব্যাগটা ধরিয়ে দেয়। সবার জন্য। পাতা অরুণের চোখে চোখ রাখে, সবার জন্য এনেছে, ভালো কথা। তার হাতে দিচ্ছে কেন লোকটা? সুন্দর করে ডেকে আমার হাতে দিত। লাবণী আক্তার অরুণকে উদ্দেশ্য করে বলে, ঘরে যাও বাবা, ফ্রেশ হয়ে নাও, পাতা নিয়ে যাও। পাতা মাথা দোলায়, ব্যাগটা মায়ের হাতে ধরিয়ে দিয়ে অরুণের উদ্দেশ্যে বলে নিজের ঘরে চলে যায়। অরুণ ছেলেকে কোলে নিয়ে তার পিছু পিছু যায়। অরুণ প্রবেশ করা মাত্রই পাতা ধরাম করে দরজা বন্ধ করে দেয়। অরুণ তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। পাতা অরুণের সামনে দাঁড়িয়ে ভদ্রভাবে সুবোধ মহিলার মতো শোধায়, আত্মীয় স্বজনের সাথে ভালোভাবে কুশল বিনিময় করতে ট্যাক্স লাগে? অরুণ পাতার সামনে থেকে সরে ভোরকে বিছানায় বসিয়ে দিয়ে নিজেও বসে। বেশ গরম লাগছে তার, শার্টটা টেনে খুলে ফেলতে ইচ্ছে করছে। সালাম দিয়েছিলাম তো। পাতা ফ্যান চালায়, রেগুলেটর ঘুরিয়ে ফুল পাওয়ারে ছাড়ে। অরুণ যেন কিছুটা স্বস্তি পায়, ঘেমে নিয়ে একাকার সে। পাতা এগিয়ে অরুণের সামনে দাঁড়িয়ে বলল, সালাম দেওয়ার পর ভালো মন্দ জিজ্ঞেস করতে হয়। কেউ ভালো আছো বললে প্রত্যুত্তরে তার ভালো মন্দের খোঁজ নিতে হয়, জানেন না? অরুণ পাতার শাড়ির আঁচল টেনে মুখশ্রীর নোনা জল মুছে জবাব দিল, জানি না। অরুণের কাণ্ডে পাতার মন পায়রা বাগবাগুম ডেকে উঠল। মুচকি হেসে অরুণের হাত থেকে আঁচল ছিনিয়ে নিয়ে নিজেই গলায় গড়িয়ে পড়া বিন্দু বিন্দু ঘাম মুছে দিল। শার্টের বোতামে হাত গলিয়ে একটা একটা করে যত্ন সহকারে খুলতে শুরু করলো। তা জানবেন কেন? না কিছু ম্যানারলেস লোক কি না, সবাই কি ভাববে যে অহংকারী বড় লোক তাই ভাব নেয়, অথচ তারা তো জানে না যে আপনার মুখে রসকস নেই। ছেলের থেকেও তো কিছু শিখতে পারেন।
ব্যক্তিগত নারীর যত্ন ও শাসনে ঘেরা বাক্যে অরুণের অধর জোরে খেলা করে ক্ষীণ হাসির রেশ। ভোর পেছন থেকে অরুণের গলা জড়িয়ে পিঠে ঝুলে পড়ে, কাঁধ গলিয়ে উকি দিয়ে পাতাকে বলে, আমার আব্বুকে বকছো কেন? পাতা তার গাল টিপে দিয়ে বলল, তোমার আব্বু কার্টেসি জানে না। বকবো না তো কি করব? বেশি বেশি আদর করবে, একটুও বকবে না। কাঁধে মাথা গলিয়ে গালে বাবার গালে চুমু দিয়ে বলে ভোর। পাতার হাত থেমে যায়। পিটপিট করে ভোরের দিকে তাকালো, আর চোখে অরুণের দিকে তাকাতে ভোলে না। লোকটি মিটমিট করে হাসে। বলে যা, একদম খাঁটি কথা বলেছে পাতাবাহার। পাতা লজ্জা পায় খানিকটা, সরে আসতে নেবে অরুণ বুঝতে পেরে আঁচল গলিয়ে উন্মুক্ত কোমরে হাত রাখে। পাতার চোখের আকার বড় হয়। অরুণ দু হাতে টেনে নিয়ে অরুর উপর বসিয়ে দেয় পাতাকে, শক্ত করে কোমর চেপে ধরে যেন পালাতে না পারে। পাতা পালানোর চেষ্টাও করে না, লজ্জা বরণ মুখশ্রী নিয়ে চুপটি করে বসে থাকে। অরুণ হাসে, এতে পাতার লজ্জা তরতর করে বেড়ে যায়। এবার ছাড়া পাওয়ার জন্য ছটফট শুরু করে। অরুণ মুখশ্রী এগিয়ে নিয়ে যায়, পাতার গালে ঠোঁট ডাবিয়ে শব্দ করে চুমু খায়। লজ্জা ও ভালো লাগার সংমিশ্রণ অনুভূতিতে পাতা নুইয়ে পড়ে। কপল জোড়া লালিমায় ছেয়ে যায়। অধর কোণে লজ্জালু হাসি মাখা ভোর বাবার কাঁধ থেকে মাথা এগিয়ে এনে পাতার উপর গালে শব্দ করে চুমু খেয়ে 32 পাটি দাঁত বের করে হাসে। আবেগী পাতার নেত্রযুগল আবেগে টইটুম্বর হয়ে ওঠে। কোমরের কাজটায় শার্টের কোনা মুঠোয় পড়ে অরুণের ঘাড়ে মুখ লুকায়। এরা বাবা ছেলে এত মিষ্টি কেন? পুরোই রসমালাই। অরুণ পিঠে হাত বুলিয়ে জড়িয়ে নেয়। বেশ সময় পেরিয়ে যায়, পাতা ওভাবেই থাকে, ছাড়ার নাম নেই। ভোর গলা ছেড়ে পেছনে দাঁড়িয়ে অরুণের চুল টেনে দিচ্ছে। অরুণ শান্তির শ্বাস ছাড়ে। জীবনটা যেন এমন স্বস্তির হয় আজীবনভর। এভাবেই থাকবে পাতাবাহার? পাতার হুঁশ ফিরে, চটজলদি উঠে অরুণের থেকে দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। আশ্চর্য, সে ইচ্ছে করে বসেছিল নাকি? নিজেই টেনে বসানো, আদর করলো। যাই হোক, এরকম আরামদায়ক স্থান থেকে কারে বা উঠতে মন চাইবে? অরুণও উঠে দাঁড়িয়ে বলল, জামা কাপড় কিছু এনেছো? বেশ গরম লাগছে, আই নিড টু শাওয়ার। পাতা টেবিলের ওপর রাখা লাকেজ খুলে অরুণের টি শার্ট সহ প্রয়োজনীয় কাপড় বের করে বিছানায় রাখে। অরুণ ভাস্কৃত কাপড় খুলে দেখে বলল, পাতাবাহার, তোমাকে ভদ্রমেয়ে ভেবেছিলাম, তুমি দেখছি খুব ডেঞ্জারাস। আমার গোপন জিনিসপত্রের উপর হামলা চালিয়েছো। হায় আল্লাহ। পাতা চোখ গোল গোল করে যায়। অরুণ আন্ডারওয়্যার ইশারায় দেখায়। পাতার কান গরম হয়ে ওঠে। বিছানায় সব কাপড়গুলো তুলে নিয়ে বাইরে যেতে যেতে বলে, অসভ্য নির্লজ্জ লোক, মুখে কিচ্ছু আটকায় না। ওটা না আনলেই ভালো হতো। উপকারীর উপকার স্বীকার না করে লজ্জায় ফেলছেন। কোথায় নিয়ে যাচ্ছ এগুলো? আমার রুমে অ্যাটাচ বাথরুম, ওয়াশরুম নেই। আমি লুব ভাইয়ের ঘরে রেখে আসছি। আপনিও আসুন জলদি করে। অরুণ মুখশ্রীর আদল পরিবর্তন হয় অন্যের বাথরুম। অফিস থেকে গোসল সেরে আসলেই ভালো হতো। এখন কি আর করার? আধখোলা শার্টের বোতাম আটকে নিল। ভোরকে কোলে নিয়ে ঘর থেকে বের হয়। পাতা লুবের ঘর থেকে বের হয় ভোরের হাত ধরে। লোকটা গোসলে, অফিস থেকে সোজা এসেছে বোধ হয়। অফিসের ঝামেলা কি মিটেছে? দুপুরে কিছু খেয়েছেন কি? মুখশ্রীতে অবশ্য ক্লান্তির রেশটুকু নেই। ভাবনার মাঝেই সামনে চিপসের প্যাকেট হাতে দণ্ডায়মান রাতুলকে দেখে পাতা ভদ্রতা সুলভ হাসে। রাতুল চিপসের প্যাকেট ভোরের দিকে বাড়িয়ে দিয়ে পাতার উদ্দেশ্যে বলল, আস্তাগফিরুল্লাহ দুলা ভাই, কি সব বলেন বাচ্চার সামনে? লজ্জায় পাতা খেতে দেবে ভাব। রাতুল হেসে ভোরের মুখে চিপস দিয়ে ফিসফিসিয়ে বলল, আরে আস্তাগফিরুল্লাহ কেন হবে? তোমারই জামাই যখন খুশি। পাতা আর দাঁড়ালো না, ভোরকে নিয়ে কেটে পড়ে। কি সব বিশ্রী মার্কা কথাবার্তা! লজ্জায় তার মুখশ্রী লাল হয়ে এসেছে। পাতা ভোরকে নিয়ে ডাইনিং টেবিলে বসায়। লাবণী আক্তার টেবিলে খাবার সাজিয়ে রাখছে। রান্না সব কমপ্লিট করে রেখেছে, শুধু অরুণের আসার অপেক্ষায় ছিল। পাতা তাকে সাহায্য করে। পাবেল ও লাবিব এসে ভোরের পাশে বসে। লতা, পাতা ও লাবণী আক্তার মিলে সব খাবার ডাইনিং টেবিলে সাজিয়ে রাখে। পাতা লুবমানের ঘরে যায়। গিয়ে দেখে অরুণ মাত্রই গোসল সেরে বেরিয়েছে। গলায় তোয়ালে ঝুলিয়ে মাথা মুছছে। পাতা ওয়াশরুমে ঢুকে অরুণের ভেজা কাপড় ধুয়ে নিয়ে বেরিয়ে আসে। নিজের ঘরে নিয়ে দেয়ালে টানানো রশিতে মেলে দিল। খাবার টেবিলে বসে অরুণ, কোলে ভোর আর পাশের চেয়ারে রাতুল বসে। টেবিলে হরেক রকমের পদের সমাহার। অরুণ মোটেও অবাক হয়নি। বাঙালি বাড়িতে জামাই আদর সম্পর্কে অভিজ্ঞ সে। লাবণী আক্তার একের পর এক পদ অরুণের বড় প্লেটে সাজিয়ে দিচ্ছে।
ভোর উৎসাহের সাথে জিজ্ঞেস করছে ওটা কি এটা কি। লাবণী আক্তার হাসি মুখে উত্তর দিচ্ছেন। পাবেল, লুবমান, রাতুল, কাউসার অরুণের সাথে রসিকতা করছে এটা ওটা বলে। মাঝে মধ্যে লতাও দু একটা কথা বলছে। অরুণ প্রত্যুত্তরে একেবারে চুপ বসে নেই, শান্ত স্বাভাবিক গলায় তাদের জবাব দিতে ভুলছে না। তাদের গোটা দশেক রসিকতার জবাব একটাতেই দিয়ে মুখ বন্ধ করে দিচ্ছে। ওরাও চুপ করে নেই, এটা ওটা বলে খেপাচ্ছে। অরুণের সাথে না পেরে পাতাকেও রেহাই দিচ্ছে না। পাতার হয়ে অরুণ তাদের খেপিয়ে দিচ্ছে। শেষে হার মেনে খাওয়ায় মনোযোগী হয় সব। অরুণ নিজে খাচ্ছে, সাথে ভোরকেও খাইয়ে দিচ্ছে আস্তে ধীরে। এর মধ্যে ভোর বলে, আব্বু আমি আর খাবো না, পেট ভরে গেছে। অরুণ জোর করে না, ছেলেকে কোলে নিয়েই খেতে থাকে। লাবণী আক্তার বাটিতে দই মিষ্টি দেয় ভোরকে। ভোর একটু মুখে পুরে রেখে দেয় আর খাবে না, তার পেট ভর্তি। পাতা খেয়াল করে অরুণ খাচ্ছে না, শুধু প্লেটে নাড়াচাড়া করছে। প্লেটে অর্ধেকের বেশি খাবার এখনো বিদ্যমান। পাতা এগিয়ে এসে শুধায়, খাচ্ছেন না কেন? অরুণ পাতার দিকে যায়, তার পেটটাও ফুল হয়ে গেছে, আর একটা খাবারও গলা দিয়ে নামবে না। অথচ প্লেট এখনো ভর্তি। এমন না সে খায়নি, যথেষ্ট খেয়েছে, তবুও প্লেট ভর্তি। আর এর সব ক্রেডিট পাতার আম্মুর। এরই মধ্যে লাবণী আক্তার পোলাওয়ের বোল নিয়ে এগিয়ে আসে। অরুণের পাতে পোলাও দিতে উদ্যত হয়ে বলে, নাও, খাচ্ছ না কেন? অরুণ প্লেট সরিয়ে নিয়ে বলে, আন্টি নেব না, প্লেটে যথেষ্ট আছে, আমি এটুকুই শেষ করতে পারবো না। লাবণী আক্তার আর দেয় না। রাতুল হেসে টিপ্পনি কেটে বলে, অরুণ ভাই, আপনাদের ওখানে শাশুড়িকে আন্টি বলে বুঝি? আমাদের এলাকায় অবশ্য মা আম্মা বলে ডাকে। লতা সায় জানালো, হ্যাঁ, আমি নিজেও শাশুড়িকে আম্মু বলে ডাকি। কাউসার হেসে মিনমিনে গলায় বলল, আমাদের গ্রামের সবাই আম্মা বলেই ডাকে। সবাই মিলে অরুণকে জব্দ করে। এবার অরুণ পাতার দিকে তাকালো। পাতা কি করবে বুঝতে পারে না। আতিকুর ইসলাম পরিস্থিতি সামাল দিল। হচ্ছেটা কি? সবাই চুপচাপ খাও, আর লাবণী জামাইকে দই মিষ্টি দাও। অরুণ প্লেটে নাড়াচাড়া করে এক লোকমা খাবার মুখে তুলে, কিন্তু গিলতে পারে না। পেট ভর্তি পুরোপুরি, খেতে ইচ্ছে করছে না তার। আর অতিরিক্ত খাবার সে খেতে পারে না। পাতা অরুণের মুখশ্রী খেয়াল করে বলল। অরুণ যেন স্বস্তির শ্বাস ছাড়ল। ভোরের রেখে দেওয়া দই মিষ্টির বাটিটা তুলে নিল। দিতে হবে না, এইতেই হবে বলে চামচে করে মুখে নেয়। দই শেষ করে পানি পান করে অরুণ। লাবণী আক্তার সেমাইয়ের বাটি এগিয়ে বলে, একটু সেমাই নাও। যথেষ্ট খেয়েছে, আর খাবো না কিছু। এবার আর আন্টি বলার ভুল করে না। সম্বোধনহীন কথা বলে বিদায় নেয় খাওয়ার পর্ব থেকে। পরপর সব ছেলেদের খাবার পর্ব শেষ হয়। সবাই উঠে গেলে লতা প্লেট নিয়ে ধুয়ে আনে। সবাই বসলে পাতাও এসে বসে। লতা পাতার সামনে অরুণের এঁটো প্লেটটা রেখে বলে, এঁটো খালে ভালোবাসা বাড়ে, খেয়ে নি। তোর আদরের জামাইয়ের এঁটো বলে কথা, আর এতগুলো খাবার নষ্ট করবো নাকি? বলেই হাসে। পাতা প্লেটের দিকে তাকায়। এক পাশ থেকে খেয়েছে লোকটা, বাকি অংশে হাতই লাগায়নি মনে হচ্ছে। নিট অ্যান্ড ক্লিয়ার খাবার দাবার লোকটার। পাতা প্লেটে হাত দেবে, লতা তার মাথায় চাটি মেরে বলে, এই গাথা সত্যি খাবি নাকি? খেয়ে আয় কিচেনে, আমি তোর প্লেট দিচ্ছি। পাতা মিষ্টি হেসে বলে, উনি এক পাশ থেকে খেয়েছেন, বাকি অংশে হাতেই লাগায়নি। এতগুলো খাবার নষ্ট করার কি দরকার? আমি খাচ্ছি, তোমার মতো আমার অত বাজ গোছ নেই। বলেই প্লেটে হাত দেয়। লতা হেসে পাতার চুল এলোমেলো করে দেয়। জামাই পাগল বোন তার। লাবণী আক্তার মুচকি হাসে, প্রিয় টিপ্পনি কাটে। পাতা লজ্জা পায়, তবে আমলে নেয় না। তিমিরে আচ্ছন্ন রজনী এখনো গভীরে ডুব দেয়নি। আকাশ মেঘলা না হলেও চাঁদের ছিটে ফোটাও দেখা যাচ্ছে না। দু এক গোছা তারকারাজি ক্ষণে ক্ষণে পিটপিট করছে। ধরণীর বুকে গম্ভীর গুমট ভাব। পবনের দেখা মেলা ভার। গাছের পাতার নড়চড় দেখা যাচ্ছে না। বাদুড়ের দল দানা ঝাপটায়। কুকুরের দল ঘেউ ঘেউ করছে এক নাগাড়ে। বিরক্তিকর সেই সুর। রাতের শুনশান নীরবতায় ঝিঝি পোকার বিরতিহীন সুর। দেয়াল ঘড়ির টিক টিক শব্দ। পাতা বিছানায় শুয়ে উসখুস করছে, যার ফল থেকে ক্ষীণ শব্দ বিরক্ত লাগছে পাতার কাছে। পাতা চোখ বুজে শুয়ে আছে। ঘুম ধরা দেয় না। চোখ মেলে রাখলেও অন্ধকারে গা ছমছম করে ওঠে। তার উপর মাথার কাছটায় জানালাটা খোলা। ছোট বিছানা পাতার। একজন ভালোভাবে হাত পা ছুড়ে ঘুমোতে পারে, দুজনেও সমস্যা হয় না, মানিয়ে নেওয়া যায়। সেই বিছানায় আজ তিনজন ঘুমিয়ে। অনেকটা চাপাচাপি করে শুয়েছে তিনজন। সে ভোর, দুপাশে মাঝখানে অরুণ সরকার। লবু ভাই অবশ্য বলেছিল
ভোরকে তার সাথে রাখবে। সে ভোর আর লাবিব থাকবে। লোকটা গম্ভীর মুখে তৎক্ষণাৎ মানা করে দেয়, সাথে পাতার দিকে চায় শান্ত দৃষ্টিতে। লোকটা হয়তো ভেবেছিল পাতাই অন্যত্র রাখার জন্য পায়তারা করছে, কিন্তু এমনটা মোটেই না। চাপাচাপিতে পাতার ঘুমের অসুবিধে হচ্ছে না। তার উসখুস অস্থিরতার কারণ ভ্যাবসা গরম। তার সাথে কারেন্ট মামা ভ্যাকেশনে গেছে। এই কয়েকদিন এসিতে থেকে বয়লকি ভাব এসে গেছে পাতু। চার্জার ফ্যান ঘুরছে, এতেও গরম লাগছে। এখন লাগলে কি করার? পাতা পাশ ফিরে কাত হয়ে শোয়। লোকটা নিশ্চিন্তে ঘুমোচ্ছে। চিত হয়ে এক হাত পেটের উপর রেখে অপর হাতের উপর ভোর মাথা রেখে ঘুমিয়ে। তার কি গরম লাগছে না? লাগবে না? সে তো কয়েকদিন এসি যুক্ত কামরায় থেকে এই সামান্য গরম সহ্য করতে পারছে না। আর লোকটা তো এসি ঘরেই সারা জীবন কাটিয়েছে। ঘন ঘটা অন্ধকারের মধ্যে জানালা দিয়ে আগত ক্ষীণ আবছা আলোয় পাতা হাত বাড়িয়ে অরুণের বলিষ্ঠ হাতের উপর রাখে। ভালো লাগে পাতার। মন বলে ঘুম আসবে। অরুণের হাতের উপর থেকে হাত সরিয়ে কোমরের এক পাশে রেখে জড়িয়ে ধরে, সাথে একটা পাও তুলে দেয়, যেন এটা অরুণ সরকার নয়, পাতার ব্যক্তিগত কুলবালিশ। কিন্তু ব্যক্তিগত কুলবালিশ জড়িয়েও পাতার ঘুম ধরা দিল না। লোকটা ঘেমে একাকার। পাতা অরুণের উন্মুক্ত বুকে গলায় হাত রাখল। ঘেমে চিপচিপে হয়ে আছে লোকটা। পাতা উঠে বসে, ফ্যানের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভোরকে দেখে। ছেলেটা টি শার্ট গায়ে জড়িয়ে ঘুমিয়ে আচ্ছন্ন। ঘেমে গায়ের সাথে লেপ্টে আছে। মুখশ্রিত বিন্দু বিন্দু ঘাম জমে আছে। পাতা ঘরময় হাত পাখা খোঁজ করে পায় না। দরকারের সময় কোনো জিনিস হাতের নাগালে পাওয়া যায় না, অথচ সব সময় সেটা চোখের সামনেই থাকে। পাতা তার ড্রয়িং খাতা বের করে সেটা দিয়ে বাতাস করে বাবা ছেলেকে। বেশি সময় করতে হয় না, মিনিট পাঁচেক পরে কারেন্ট চলে আসে। পাতা স্বস্তির শ্বাস ছাড়ল। লাইট জ্বালিয়ে বিছানার হাঁটু ভাঁজ করে সেথায় থুতনি ঠেকিয়ে বসে রইল। নজর ঘুমন্ত অরুণ। কখনো কখনো ভোর। ঘুম আসে না। এখন সময় পার করার এর থেকে ভালো পন্থা হতেই পারে না। পাতা তার দিকে তাকিয়ে থাকে আর মুচকি মুচকি হেসে সুখে আচ্ছাদিত কল্পনার রাজ্যে ঘোরা ফেরা করে। লোকটা ঘুমের ঘোরেও মুখের আদল গম্ভীর বানিয়ে রেখেছে। নাকটা শিখায় তুলে রেখেছে। পাতা দাঁত বের করে হাসে। বিড়বিড়িয়ে হাত টান করে অরুণের নাকটা টেনে দেয়। সাথে সাথে মনটা লোভী হয়। দাড়িযুক্ত গালে হাত বুলিয়ে টিপে দেয়। লোকটা সবসময় তার নাক গাল টেনে দেয়, আজ সে দিল। পাতা হামি ধরে, চোখে ঘুমের আবির্ভাব ঘটে। অরুণের দিকে ঝুঁকিয়ে প্রথমবারের মতো তার নাক উঁচু ম্যানার্সলেস লোকটার ললাটে মিষ্টি ভালোবাসার পরশ এঁকে দেয়। দিয়ে সরে আসবে অরুণ চোখ খুলে। পাতা থতমত খেয়ে যায়। তড়িঘড়ি করে সরে আসে। বুকটা ধরফর করছে অনবরত। কথা জড়িয়ে আসে, তবুও আমতা আমতা করে বলে, ওই 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 মশা পড়েছিলাম বলেই মনে মনে নিজের গালে একটা থাপ্পড় লাগায়। এটা কোনো এক্সকিউজেস হলো? এখন লোকটা যদি জিজ্ঞেস করে চুমু দিয়ে মশাকে তাড়াচ্ছিলে, কিন্তু অরুণ কোনো প্রকার প্রশ্ন করে না। পাতা যেন হাঁপ ছেড়ে বাঁচল। যাক বাবা, লোকটা ঘুমের ঘোরে হয়তো খেয়ালই করেনি। সে বিছানা থেকে নেমে লাইটের সুইচ অফ করে এসে বালিশে মাথা রাখে। অন্ধকারেই পাশে তাকায়, কিন্তু কিছু দেখার সুযোগ পায় না। তড়িৎ বেগে অরুণ সরকার এক প্রকার হামলে পড়ে। পাতার গলার ভাঁজে মুখ গুজে চুমুর বর্ষণ শুরু করে। পরনের টপসের ভেতর হাত গলিয়ে উদরে রাখে। সদ্য নতুন অনুভূতির সাথে পরিচিত পাতা শিউরে ওঠার সময় পায় না। মস্তিষ্ক কেমন অচল হয়ে যায়। ভয়ে উত্তেজনায় হাত পা শিথিল হয়ে আসে। হৃস্পন্দন বেড়ে যায় অস্বাভাবিক গতিতে। পাতা ঢোক গিলে এ কেমন অসহ্যনীয় ভালো লাগার রেশ। অরুণ থেমে নেই। অগাধ উত্তেজনায় ঠাসা অরুণ সরকার বেপরোয়া বেগে হিংস্র গতিতে নিজের আধিপত্য বিস্তার করতে থাকে। হাতের নরম ছোঁয়া গভীরে ডুব দেয়, সাথে কঠোরতার রেশ। পাতা ছটফটিয়ে উঠে বলিষ্ঠ দেহটাকে সরাতে চায়, ব্যর্থ হয়। বরং বলিষ্ঠ দেহটা পিষে ফেলতে চায় ছোট্ট নরম তনু। হাতটা যেই খেই হারিয়ে ফেলে, পাতা নিজ নরম হাতে বাধা দিলে তার হাত জোড়া দখল হয়ে যায়। পাতার ছটফটানি বেড়ে যায়, সাথে অরুণের বিস্তার। কিন্তু কপট যুগল খেয়াল হারাপ। বিছানার কিনারায় অবস্থান তাদের, সেটা বেমালুম ভুলে বসে। ফলাফলস্বরূপ ধপাস করে ফ্লোরে পড়ে গড়াগড়ি খায়। পাতা অতি মৃদু শব্দে চেয়ে যায়। কোমরটা তার আজ গেল। অরুণও বেশ ব্যথা পায় কোনোই জোড়ায়, তবে আমলে নেয় না। উঠে ফ্লোরে বসে নরম গলায় পাতাকে শোধায়, আর ইউ ওকে? পাতা অরুণের দিকে যায়। লোকটা হাঁপাচ্ছে, নিঃশ্বাসের গতি অস্বাভাবিক। শালার জামাই অসভ্য। অরুণ আবার একই প্রশ্ন করে। পাতা ছলো ছলো চোখে নাবোধক মাথা নাড়ে। অরুণ খানিকটা উদ্বেগ প্রকাশ করে জিজ্ঞেস করে, ব্যথা পেয়েছ? কোথায় লেগেছে? পাতা কটমট করে যায়। শালার জামাই
লোকটার জন্য তো সব হলো। অসভ্য লোক অরুণ পাতাকে পাজাকোলা করে বিছানায় নিয়ে শুইয়ে দিল। পাতার চোখটি করে এপাশ ফিরে কাত হয়ে শোয়। কিছু বল আগের মুহূর্ত চোখের পাতায় ভাসছে যেন। পাতা ঢোক গেলে লজ্জায় কান গরম হয়ে আসে। তার লজ্জাকে বাড়িয়ে দিতে অরুণ তাকে কাছে টেনে নেয়, পেছন থেকে জড়িয়ে কাঁধে মুখ গুজে ধীমে সুরে গম্ভীর গলায় বলে, If this was our bedroom instead of your father's house, you'd be finished today, Padabahar. অসুখ শরীর নিয়ে তোমার কাজ করতে হবে না, উঠো, ওখানে বসে থাকো। আমি করছি, তুমি শুধু দেখতে থাকিবে, ভুল হলে শুধরে দিবে। বলে পেঁয়াজ কুচি করতে থাকে মিনু। চোখ দিয়ে পানি পড়ছে ঝাঁঝে, তবুও থামে না, আবারই বিরক্ত হয়। তুমি আমার কথা শুনবে না? না, ওঠো বলছি, ওঠো। ধমকে বলে আভারি। মিনু খানিকটা ভয় পেলেও আমলে নেয় না। সকাল 8টা বাজতে চললো, এখনই রান্না হয়নি। সবাই ঘুম থেকে উঠেই তো চা নাস্তার জন্য চিল্লাচিল্লি শুরু করে দেবে। আবারই মিনুর বাহু ধরে টেনে সরিয়ে দেয়। মিনু চাপা স্বরে বিরক্ত হয়ে বলল,